নিজানা তপ্ত গলায় বলল, আমি রক্তচোষা? আর নয়তো কি, গিরগিটি কোথাকার। আমার সামনে এলে মনে হয় দুনিয়ায় আমি ছাড়া তোর আর কেউ নেই, অথচ চোখের আড়াল হলে ডং করে বলিস ডিভোর্স দেব। এমনিতে তো জীবনটা ঠেলে ঠুলে পার করছি, তার উপর তুই আর তোর ওই টাক পড়া বাপ কেন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস বলতো? নিজানা কিঞ্চিত থেমে বলল, নাটক তুমিও কিছু কম করো না। এখন ফোনটা রাখো আর খেয়ে নাও। আর হ্যাঁ, বিধবা থাকতে যাবে কেন তুমি? আর একটা বিয়ে করে নিও। তোমার কাছে তো আর কাউকে তুলে ভুলে যাওয়া তেমন কোনো কঠিন কোনো ব্যাপারই না। নতুন বউ ঘরে এলে সে থাকবে চারপাশে, আর মনের ভিতরে থেকে যাবে তোমার এক্স। ব্যাস, হিসাব খতম। নিজানাকে আর কোনো দিনই মনে পড়বে না। কথাটা বলে থমকে গেল নিজানা। বুকের ভেতরটা কেমন যেন খসখস করে উঠল ওর। মনে হলো না বললেই বুঝি ভালো হতো। ওপাশে কলরব মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। থমথমে নীরবতা ভাঙল তার বাড়ির কণ্ঠে। বাড়ি আসছো কবে? চমকে উঠে নিজানা নিঃশ্বাস আটকে ফেললো। মনে হলো সে বুঝি ভুল শুনেছে। আমতা আমতা করে শুধালো, কেন বাড়ি যাব কেন? কলরব শীতল গলায় উত্তর দিল, কেন আবার? বিয়ের জন্য মেয়ে দেখতে যাব। আমার কেন যেন মনে হয় তোমার রুচি আর পছন্দ বেশ ভালো। এভাবে কেন কথা বলছো? কিভাবে বলছি? মানে ওই আমি তো। কলরব মৃদু হেসে বলল, তুই তোকারি করে কথা বলি বলে কার মনে যেন বিরাট রাগ জমেছিল, তাই না? মোটেও না, অস্বীকার করলো নিজানা। কলরব দাঁড়ালো গলায় বলল, তোমার মাকে কি বলেছ? তুমি তার এই অদম জামাইকে কোনোভাবেই ছাড়তে চাও না। কথাটা কানে যেতেই নিজানার দুটো কান নিমেষেই গরম হয়ে শিরশির করে উঠল। আড়ষ্ট গলায় কোনো মতে বলল, তুমি প্লিজ স্বাভাবিকভাবে কথা বলো তো। আমি না সব কথা কেমন যেন গুলিয়ে ফেলছি। ওপাশে হঠাৎই কলরবের গমগমে হাসির শব্দে ভেসে এলো। হাসতে হাসতে বেশ গম্ভীর সুরে বলল, তাহলে একটা সত্যি সিরিয়াস কথা বলি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। নিজানার বুকের ভেতরটা দপ করে উঠল। কলরবের কণ্ঠস্বর গাঢ় গভীর। নিমেষে এক অদ্ভুত লজ্জার লালিম আভায় ভেঙে উঠল নিজানার দুগাল। তবে নিজানার সেই অনুভূতি তোর সামলানোর আগেই কলরব শুকনো গলায় যোগ করলো, অবশ্য মুখে মুখে। মনে তো আমার প্রথম ভালোবাসা আমার এক্স রাজত্ব করছে। নিজানা সামলাতে না পেরে খিলখিল করে হেসে উঠল। ওপাশ থেকে কলরব কৃত্রিম তপ্ত গলায় হুমকি দিল, খবরদার হাসবি না একদম। নিজানা হাসতে হাসতে জবাব দিল, হাসবো না? একজন পূর্ণ বয়স্ক পুরুষ মানুষ, যে কিনা আর কয়েক বছর পরেই আমার বাবার চেয়েও বড়লোক হওয়ার দিবা স্বপ্ন দেখছে, সে নাকি আবার অকালে বিধবা হওয়ার দুঃখে কাতর, তাও আবার মনে এক্স আর সামনে নেক্সট অপশনের সুযোগ থাকা সত্ত্বেও। এত নাটক করা শিখলে কবে থেকে শুনি? নাটক নয়, একদম সত্যি কথা। তোর পেছনে যে পরিমাণ ধৈর্য ব্যয় করছি, তাতে আমার বেশি দিন বাঁচার কোনো চান্সই নেই। তার উপর আবার তোর মায়ের ওই সারপ্রাইজ কল। তুই জানিস উনি যখন বলছেন ডিভোর্স পেপারে চুপচাপ সই করে দিও, তখন আমার ঠিক কেমন লাগছিল? নিজানা মৃদু হাসলো, গলায় দুষ্টুমিটুকু ঢেলে বলল, তো সই করে দিলেই পারতে মুক্তি পেয়ে যেতে এই রক্তচোষার হাত থেকে। বয়ে গেছে আমার মুক্তি পেতে। এতগুলো বছর ধরে তোকে আগলে রাখলাম, এত যন্ত্রণা সহ্য করলাম, আর এখন অমনি অমনি তোকে ছেড়ে দেবো? এতই সহজ না? নিজানা তপ্ত গলায় বলল, আমি তো জানি মেয়ে পটাতে তুমি একদম ওস্তাদ। এসব ডায়লগ অন্য কাউকে দিও। কলরব ওপাশ থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলল। তার কণ্ঠে মেকির একটা ধুয়ে মুছে সেখানে নেমে এলো এক অদ্ভুত আকুলতা। নিচু স্বরে শুধালো, তুই সত্যি করে বলতো নিজানা, আমার উপর এত মেজাজ দেখাস, অকারণে জ্বালাস, এমনকি ডিভোর্সের ভয়ও দেখাস, এই সব কিছুর ঊর্ধ্বে একটু হলেও সত্যি ভালোবাসিস আমায়, নাকি পুরোটাই আমাকে পাগল বানিয়ে ছেড়ে দেওয়ার ধান্দা প্রতিশোধের জন্য? ভালোবাসি কি না সেটা তো তোমার খুব ভালো করেই জানা আছে, অত ডং না করলেও চলবে। কলরব অভিমানী গলায় বলল, কোথায় জানা আছে? তুই তো দিনে 10 বার আমায় খোঁটা দিবি, 1000টা তেতো কথা শোনাবি, আর একটু পর পর বলবি অসভ্য, বেয়াদব, আরও কত কি। তোকে দেখে বিন্দুমাত্র বোঝার জো আছে যে তুই আমায় সত্যি সহ্য করতে পারিস? নিজানা একটু থমকে নরম গলায় বলল, সহ্য না করতে পারলে কি আর পরীক্ষার পড়ার মাঝেও তোমার এসব ফালতু কথা শুনতাম? ফোনটা দয়া করে রাখো, আর পরীক্ষার কয়টা দিন অন্তত শান্তি দাও আমাকে, তারপর ভেবে দেখব কি করা যায়। কলরব হেসে উঠল। গলার স্বরটা আরও গভীর করে বিড়বিড় করলো, শোন, তুই যতই রাগাস আর যতই জ্বালাস না কেন, আমায় ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাববি না। তোকে সামলাতে তোকে সারা জীবন
জ্বালাতেই না হয় আমার পুরো জন্মটা চলে যাক। তোর দেওয়া এই অমূল্য যন্ত্রণা অন্য কাউকে সহ্য করতে দেওয়ার কোনো ইচ্ছা আমার একদম নেই। নিজানার বুকের ভেতরটা এক নিমেষে এক মিষ্টি অনুভূতির তোলপাড় করা ঢেউয়ে ভেসে গেল। সে আলতো করে চোখ দুটি বুজে ভেজানো সুরে বলল, তোমাকে কে বলল আমি অন্য কাউকে এই যন্ত্রণা দিতে যাচ্ছি? এত দামি সহনশীলতা কি আর সস্তা বাজারে সহজে বিক্রি হয়? কলরব আবার একটু হাসলো, নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝেছি। আবার মিষ্টি কথায় ভুলিয়ে পটাচ্ছিস তাই তো? এখন রাখছি, মন দিয়ে পড়। আর শোন, কি তোর মাকে সাপ বলে দিস, এই বয়সে বউ হারা হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার সত্যি নেই, বিশেষ করে তোকে ছাড়ার। আমি আরও বহু বছর তোকে জ্বালিয়ে মারতে চাই, তোর মায়ের মাথা চিবিয়ে খেতে চাই, আর তোর বাপের টাক মাথার যে কয়টা চুল অবশিষ্ট আছে যন্ত্রণা দিয়ে ওগুলো এক এক করে ফেলে দিতে চাই। নিজানা দমকে শুরু বলল, খবরদার, আম্মু আব্বুকে নিয়ে একদম এসব কথা কিছু বলবে না। উফ, এমন মিষ্টি গলায় দমক দিও না বেবি, খুব চুমু খেতে ইচ্ছে করছে। এভাবে বললে আমার কাজের প্রতি কনসেন্ট্রেশন করতে অসুবিধা হয়ে যাবে। রাখছি ফোন। বাপ মা আর মেয়ে তিনজনে মিলে আমার জীবনটা পুরো তছনছ করে ছাড়বি না। ঘটনাটা পরের দিন দুপুরের মাঝার রাগটা রূপ নিল গভীর ক্ষোভে। মুখ ফুলিয়ে বসেছিলেন এমনিতেই, কিন্তু কায়েব যখন বিয়ের পরদিনে নতুন বউয়ের রান্নাঘরের নিয়মকানুন নিয়ে কথা পারলো তখন আরও কথা বাড়ালো সমীচীন মনে করলেন না। থমথমে এক নীরবতা বজায় রেখে নিজের ঘরে চলে গেলেন। রান্নাঘরের পরিবেশটা অবশ্য অন্যরকম। মনিতার মিলু সেখানে ব্যস্ত ছিল। মাঝখানে টেবিলে বসিয়ে রাখা হয়েছে নবনীকে। শারীরিক অবস্থার কারণে খুব বিশেষ প্রয়োজন ছাড়া তাকে হাঁটাচলা করতে দেওয়া হয় না। কায়েব উর্মিকে সঙ্গে নিয়ে রান্নাঘরে ঢুকে শান্ত কণ্ঠে শুধালো, ভাবি তোমাদের কোনো অসুবিধা আছে? যেহেতু বিয়ের পরের দিন সম্ভব হয়নি, আমি চাইছি সেটা আজকে হোক। মনিতা উত্তর দেওয়ার আগে ওপাশ থেকে মাঝার কড়া ডাক ভেসে এলো। ডাক শুনে মনিতা তড়িঘড়ি করে সেদিকে ছুটল। পরিস্থিতি সামাল দিতে নবনী মৃদু হেসে বলল, উর্মি, তোমার যা রান্না করতে ইচ্ছে হয় তুমি সেটাই করো, কোনো অসুবিধা নেই। কথাটা বলে নবনী আর মিলু রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। রান্নাঘরের মাঝখানে মাথা নিচু করে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল উর্মি। সবাই যেতে সে ধীরে ধীরে মুখ তুলে কায়েফের দিকে তাকালো। কায়েফ অবশ্য তখন পুরো নির্বিকার, শান্ত ভঙ্গিতে রান্নাঘরের এদিক ওদিক ফরক করছে। উর্মি কণ্ঠ স্বাভাবিক রাখার ব্যর্থ চেষ্টা করে বলল, আপনি কেন শুধু শুধু আপনার মায়ের সাথে ঝামেলা করছেন, তাও আমার মতো একটা নগণ্য মানুষের জন্য? কায়েফের হাতে তখন হলুদের বয়াম। কথাটা কানে যেতে হাত থেমে গেল তার। বয়ামটা রেখে হুট করে ঘুরে দাঁড়ালো সে। গম্ভীর কণ্ঠে বলল, আপনি নগণ্য নাকি অনন্য সেটা তো পরে বুঝবো, আপাতত আমি বুঝতে পারছি না আপনাকে কি রান্না করতে বলবো। কায়েফের অলক্ষ্যে ডান হাতের উল্টে পিঠে চোখের কোণে জমা টলমল জলটুকু মুছে নিল উর্মি। বাষ্প রুদ্ধ গলায় বলল, আপনি আমার কথা কেন বুঝতে পারছেন না? কায়েফ এক পা এগিয়ে এসে জবাব দিল, আপনিই বা আমার সাথে কেন সহজ হতে পারছেন না? স্বামী হয়ে আপনার বিয়ের অনেকটা সময় পার হয়েছে। কায়েফ আরও কিছু একটা কাছে সরে আসতে উর্মি প্রথমবারের মতো ছেলেটার চেহারার দিকে চোখ তুলে তাকালো, অবশ্যই কিছুটা দ্বিধা আর জড়তা নিয়ে। পরশতকের নিখুঁত গড়ন, সুগঠিত মুখাবয়ব আর জোড়া ব্রুর নিচে একজোড়া গভীর চোখ। চেহারাটার ভেতরে কেমন একটা প্রচ্ছন্ন স্নিগ্ধতা লুকিয়ে আছে। সুদর্শন পুরুষ বলতে যা বোঝায় কায়েফ ঠিক তাই, তবে শুধু রূপ নয়, বাহিক্য সৌন্দর্যের মতোই তার মনটাও যে ভীষণ সুন্দর তা বুঝতে উর্মির বেশ বুঝেছে। ভেতরে ভেতরে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল সেই মানুষটা তার স্বামী। সত্যি কি তার কপালে এসব লেখা ছিল? চিন্তার সুতো কাটলো কায়েফের চুটকির শব্দে। উর্মির মুখের সামনে তুড়ি বাজিয়ে কায়েফ বলল, কি এত ভাবছেন? উর্মি তড়িঘড়ি করে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, তেমন কিছু না। সব কিছু এত তাড়াতাড়ি ঘটে গেল তো ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। আপনারা তো ভাবতে হবে না, ধরে নিন আপনার এই দুঃস্বপ্নটা অতি শীঘ্রই কেটে যাবে। উর্মি অবাক চোখে চেয়ে বলল, দুঃস্বপ্ন? কায়েফ একটু আমতা আমতা করে বলল, মানে আসলে আমার আম্মুর আচরণের জন্য আমি ভীষণ লজ্জিত। তবে আপনি চিন্তা করবেন না, উনি ওপরে যাই দেখান না কেন মনের দিক দিয়ে খুবই নরম। দেখবেন আর কয়েকটা দিন যেতেই উনি নিজেই আপনাকে আপন করে নেবেন। আর বাড়ির বাকি সবাই তো খুব ভালো, আশা করি আপনার কোনো কষ্ট হবে না। উর্মির ঠোঁটো কোণে ফুটে উঠল এক ছিলতে বিষণ্ণ হাসি। আক্ষেপের সুর জোরে পড়ল তার কণ্ঠে, আমার অভ্যাস আছে।
কায়েবদির স্থির দৃষ্টিতে উর্মির ম্লান মুখের দিকে চাইল। মেয়েটার ওই নিভে যাওয়া হাসির পেছনে কতটা বঞ্চনা লুকিয়ে আছে তা যেন এক নিমিষে উপলব্ধি করলো সে। কায়েব মনে মনে প্রতিজ্ঞা করলো এই মেয়েটার জীবন থেকে যা কিছু পায়নি তার সবটুকু উজাড় করে সে ফিরিয়ে দেবে। পরিবেশের বারেকি ব্যাপারটা হালকা করতে চট করে প্রসঙ্গ বদলে বদলে বলল, আপনি বরং মাংস রান্না করুন, আপনার হাতের রান্না তো দারুণ। আমি এখন ফ্রিজ থেকে মাংস বের করে দিচ্ছি। উর্মি মৃদু মাথা নাড়ল। কায়েবও কথা বাড়ালো না। ফ্রিজ থেকে মাংস বের করে মশলার বয়ামগুলো একে একে তার হাতে হাতে এগিয়ে দিতে লাগলো। উর্মি সব যে কাটায় মনোযোগ দিল। কায়েব সামনের বেসিনের উপর উঠে বসলো। বেশ সহজ গলায় বলল, আজ বিকেলে আপনি আমার সাথে বের হবেন। উর্মি সবজি কাটা থামিয়ে মুখ তুলে চাইল, কোথায় যাব? শপিংয়ে। উর্মি উত্তর না দিয়ে চুপ করে রইল। কায়েব একটু ভেবে নিয়ে হঠাৎ শুধাল, আচ্ছা আপনি কখনো স্কুলে যাননি? 10ম শ্রেণী অবধি পড়েছি। ওয়াও, গ্রেড কেমন ছিল? মোটামুটি বলা যায়। আচ্ছা। উর্মি মনোযোগ দিয়ে কাজ করছিল, কিন্তু হঠাৎ করেই একটা অদ্ভুত আড়ষ্টতা চেপে বসলো তার উপর। কাইফ কীভাবে যেন স্থির দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। না তাকিয়েও উর্মি স্পষ্ট অনুভব করতে পারছে সেই চাহনির প্রখরতা। সংকোচ, অস্বস্তি নাকি মনের ভেতরের অচেনা কোনো অনুভূতির চাপ ঠিক বোঝা গেল না। তবে মেয়েটার ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠছে। কপালের চারপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট রেশমি চুলগুলো এসে পড়েছে চোখের উপর। দৃষ্টি আগলে ধরেছেন তারা। কায়েফা হাত বাড়িয়ে খুব যত্ন করে সে অবাধ্য চুলগুলো উর্মির কানের পেছনে গুজে দিল। আচমকি স্পর্শে শিউরে উঠল উর্মি। একটা অচেনা বিদ্যুতায়িত অনুভূতি শিরশির করে ছড়িয়ে পড়ল তার সর্বাঙ্গে। ঠিক তখনই কায়েফের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আপনারা আমাকে পছন্দ তো? অপ্রত্যাশিত প্রশ্নে চমকে গিয়ে চোখ তুলে তাকালো উর্মি। কায়েব খুব আগ্রহ নিয়ে চেয়ে আছে তার পানে, যেন দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নের উত্তর খুঁজছে সে। কায়েবের কাছে অবশ্য প্রশ্নটা আসলেই ভীষণ গুরুত্বপূর্ণ। উর্মি এক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে পড়ল। চট করে কি বলবে ভেবে পেল না। বুকটা ডিপ ডিপ করছে তার। শেষমেশ মাথা নিচু করে ম্লান গলায় বলল, জানি না। কায়েফার নিজেকে ধরে রাখতে পারল না, শব্দ করে হেসে উঠল। মেয়েটা ফর্সা গাল দুটি ইতিমধ্যে লজ্জায় লাল হয়ে উঠেছে। কায়েব মনে মনে নিজেকে তিরস্কার করল। সেও তো কম বোকা নয়। উর্মির মতো অন্তর্মুখী লজ্জাবতী মেয়ের কাছ থেকে কি আর এমন প্রশ্নের সোজাসাপটা উত্তর আশা করা যায়? উর্মি বোধ হয় আজ প্রথমবার কায়েবকে এমন প্রাণ খুলে হাসতে দেখল। সে অপলকে চেয়েছিল, তাই কায়েব চোখ ফেরাতেই দুজনার দৃষ্টি মিলল। কায়েব চোখ না সরিয়েই বলল, তাহলে জেনে বলুন। উর্মি বুঝতে না বুঝতে ফিটফিট চোখে চাইল, কি? নিজের জীবনসঙ্গী পছন্দ করার অধিকার আপনার 16 আনা আছে। যদি আমাকে অপছন্দ হয় নির্দ্বিধায় বলতে পারেন। আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার বউয়ের আবার বিয়ে দেব, তাও তার পছন্দের মানুষেরই সাথে। কাইফের সিরিয়াস মুখের অদ্ভুত বলার ভঙ্গি আর কথাটা শুনে নিজের অজান্তে খিলখিল করে হেসে ফেলল উর্মি। এতক্ষণে কাইফের বুকে যেন একরাশ স্বস্তি নেমে এলো। যদিও উর্মি সেই মিষ্টি হাসিটা স্থায়ী হলো খুব অল্প সময়ের জন্য, তবুও কাইফের মনে হলো এর আগে কাউকে সে এত সুন্দর করে হাসতে দেখেনি। হয়তো মেয়েটাকে বারবার শুধু অজরে কাঁদতে দেখেছে বলেই আজকের এই একচিলতে হাসিটা এত মায়াবী লাগছে। ঠিক যেন কালবৈশাখীর প্রচণ্ড তাণ্ডবের পর আকাশে একচিলতে কাঙ্ক্ষিত রোদের উদয়, যা নিমিষে রুক্ষ মুহূর্তেও আনন্দের বৃষ্টি জড়ায়। দুপুরের খাবারের টেবিলে অবশ্য বিশেষ কোনো কথাবার্তা হলো না। পরিবেশটা বেশ থমথমে থাকলেও সবাই শান্ত মনে তৃপ্তি নিয়েই খেলো। খাওয়া দাওয়ার পর্ব চুকতে দিব্য দিয়া আর নবনী একসাথে বেরিয়ে পড়ল নবনীর বাপের বাড়ির উদ্দেশ্যে। কলরবদের গেটের মুখ পর্যন্ত এগিয়ে দিয়ে ঘরে ফিরতেই একেবারে মুখোমুখি হয়ে গেল আরশাদ তালুকদারের। কলরব কিছু না বলে চুপচাপ পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু আরশাদ তালুকদারের গম্ভীর গলার ডাকে থমকে দাঁড়াতে হলো তাকে। তোমার সাথে কথা আছে। কলরব থামল, তবে চোখ তুলে তাকালো না, মাথাটা নিচু। আরশাদ তালুকদার ভারী কণ্ঠে বলতে লাগলেন, জন্মের পর থেকে এই পর্যন্ত অনেক ভুল করেছ, অন্যায় আবদার করেছ, আমি সব মেনে নিয়েছি, বারবার শুধরে যাওয়ার সুযোগও দিয়েছি, কিন্তু জীবনে আজ প্রথমবার আমি তোমার কাছে একটা জিনিস চাইছি কলরব, তুমি নিজানাকে ডিভোর্স দিয়ে দাও। কলরবের অবলীলায় বলল, অসম্ভব।
কেন অসম্ভব? কলরব বলল, আমি ওর সাথে থাকতে চাই। তোমরা সবাই কেন চাইছো আমাদের আলাদা করতে? তুমি ঠিক কী চাও কলরব? আমাকে শেষ পর্যন্ত কোর্টে দাঁড় করাতে? কোর্ট শব্দটা কানে যেতে কলরব চট করে মুখ তুলে চাইল। অবাক আর বিস্ময় মিশিয়ে বলল, এসব তুমি কি বলছো? কোর্ট মানে? আরশাদ তালুকদার নিঃশ্বাস ফেলে বললেন, নিজানার বাবা আজ আমার অফিসে এসেছিলেন। তিনি কোনোভাবেই চান না তোমার সাথে নিজানার আর কোনো সম্পর্ক থাকুক, আর এর জন্য প্রয়োজনে তিনি আইন পর্যন্ত যেতেও পিছপা হবেন না। সত্যি বলতে ওনার সামনে আমার জোর গলায় দুটো কথা বলার মতো কোনো মুখ ছিল না। এক নিমিষে কলরবের হাতের মুঠো শক্ত হয়ে জমে গেল। ভেতরের রাগ কোনো মতে চেপে রেখে শুধালো, আর কি বলেছেন উনি? উনি আমাকে বলেছেন তোমাকে বোঝাতে। আপাতত নিজানার সামনে পরীক্ষা, তাই পরীক্ষার আগে তিনি কোনো ঝড় ঝামেলা আর করতে চাইছেন না। তবে পরীক্ষা শেষ হওয়া মাত্রই যেন তুমি ডিভোর্স পেপারে সই করে পাঠিয়ে দাও। আমি ওনাকে কথা দিয়ে এসেছি, তুমি আমার কথা ফেলবে না, আর কাজটা নিজের দায়িত্বেই করবে। কলরব বলল, দেখো আব্বু, আমি তোমার কাছ থেকে কোনো সিদ্ধান্তের উত্তর জানতে চাইনি কলরব। তোমাকে শুধু আমার কথাটা জানালাম। বলতে পারো বাবা হিসাবে একটা অনুরোধ জানালাম। আশা করব সন্তান হিসাবে চাইবে না বাবার অসম্মান হোক। এমন কথাটা রাখবে। এখন কথাটা রাখবে কি রাখবে না সেটা সম্পূর্ণই তোমার ব্যাপার। কলরব কোনো পাল্টা প্রত্যুত্তরের সুযোগ না দিয়ে সেখান থেকে সোজা হনহন করে হেঁটে চলে গেলেন আরশাদ তালুকদার। কলরব থমকে দাঁড়িয়ে সেই শূন্য পথটার দিকে চেয়ে রইল। একটা দীর্ঘশ্বাস পেল। বয়েই গেছে তার এই আজগুবি অনুরোধ রাখতে। জীবনের এত এত বছরে যে বাপের কোনো কথা কানে তুলিনি, সে নাকি আজ শুনবে এই কথা। জীবনে কত কত ফালতু, তুচ্ছ আর ছোটোখাটো বিষয়ে বাপের কোনো বারণ মানেনি সে, আর এটা তো তার পুরো আস্ত একটা জীবনের ব্যাপার। যে যা খুশি করুক, বইয়েই গেছে তার। তবে হ্যাঁ, ওই টাক শ্বশুরের জন্য কঠিন একটা ব্যবস্থা তাকে করতেই হচ্ছে। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার রেসপন্স অনেক কমে গেছে। আপনাদের রেসপন্স এত কম থাকলে সামনের দিকে হয়তো গল্পটা আর কন্টিনিউ করা হবে না। গল্পটা ভালো লাগলে গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।